হারাধনের 10টি ছেলে, বেঁচে আছে শুধু এক, সেটাকে এইজন। কি ভাগ্য রে ম্যান্ডি তোর, মানে তোর কথা ভাবলে সত্যি কান্না করে। তোর এখন কি দুর্দশা হয়েছে যে তোকে সোনা দিদিভাইকে টুকে টুকে ভিডিওতে ভিউজ আনতে হচ্ছে। কি দেখাবি, একই তো লাইফস্টাইল, আর সেখানে সেই লাইফস্টাইলের মধ্যে ওই একই রান্না করা, ডালিয়া করা, ফল কেটে দেওয়া, সন্ধ্যা হলে ঘুরতে যাওয়া, এই লাইফস্টাইল তো এই। যদি দেখতাম বাচ্চাকে পড়াতে বসেছিস, বাচ্চাকে কি স্টাইলে পড়াচ্ছিস, বা বাচ্চাকে ডান্স প্র্যাকটিস করাচ্ছিস, ডান্স শেখালেই হয়ে যায়, গান শেখালেই হয়ে যায়, গানটা রেওয়াজ করতে বসাতে হয়। হ্যাঁ, সবার বাবা মা গান জানে না, তা বলে তার সন্তানকে গান শেখাবে না। সবার মা বাবা নাচ জানে না, তবে তার সন্তানকে কি নাচ শেখাবে না? গানের ক্ষেত্রে তাকে রেওয়াজে বসাতে হবে, পাশে বসে থাকতে হবে, সে রেওয়াজ করবে, পাশে বসে থাকতে হবে। নাচ শেখাতে হবে, মা নাচ না পারলেও জাস্ট স্টেপগুলো শিখে আসবে, সেই স্টেপগুলো বাচ্চা ঠিকঠাক স্টেপ করছে কিনা। এবার ও যে নাচ শিখবে সে যা কোমর দোলাবে, মায়ের তো আর বুড়ো কোমরে সেই কোমর দোলাতে পারবে না। মাকেও ঠিক স্টেপগুলো শিখে আসতে হবে, কোন সময় ডান হাত কোমরে দিচ্ছে, কোন সময় ডান হাত উপরে দিচ্ছে, এইগুলোকে শিখে আসতে হবে মাকে, ম্যামদের কাছ থেকে। তো ওই মেয়েকে বিজি রাখার জন্য ডান্সে পাঠিয়ে দিল, মেয়েকে বিজি রাখার জন্য ড্রয়িং এ বসিয়ে দিল। ড্রয়িং এর ক্ষেত্রে কি, মাকে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করাতে হবে বাচ্চাকে। ছেলেদের হোমওয়ার্ক গুলো আমরা বসে কমপ্লিট করাই, তো সেগুলো করতে হবে, দেখতে হবে যে সে কতটা ইমপ্রুভ করছে। তো সেইগুলো হলে তাও পাবলিক দেখে যে না, ইন্টারেস্টিং কিছু আছে। নোংরামো যে চ্যানেলে, সেই চ্যানেল পাবলিক কেন দেখবে? আর কি বলতো, তুই পাবলিককে ঠকাতে ঠকাতে তোর এতটাই কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছিল যে তুই মনে করিস যে তুই যা ভিডিও দিবি, তুই যা টাইটেল দিবি, যা কিছু করবি, সবকিছুতে পাবলিক দেখবি। না, ওই 60,000 70,000 এর পরে গিয়ে তোকে আরো কমবে। কারণ পাবলিক যদি একবার কোনো ব্লগারের পাশ থেকে মুখ সরিয়ে নেয়, তো ধীরে হলেও সেই জিনিসটা যদি যখন ভাঙন শুরু হবে না চ্যানেলের, তখন ভাঙতে ভাঙতে এমন জায়গায় পৌঁছাবে যে সেখানে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তোর ওই শিষ্যা, আমাদের টিয়া ম্যাডাম, ওরও ঠিক ওটাই হয়েছে। ভাঙন হতে হতে এখন চ্যানেলটা এমন জায়গায় পৌঁছিয়েছে, সেখান থেকে চ্যানেলকে তুলে ধরা খুবই মুশকিল। যাই হোক, তোর কনফিডেন্স প্রচুর, সেই জন্য তুই ঠুকে ঠুকে তোর সোনা দিদিকে ঠুকছিস। কিন্তু সোনা দিদির, আমি যতদূর তাকে বুঝেছি, সে আর তোর দিকে ঘুরবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মানুষের মন তো আমি বলতে পারবো না। যেহেতু এইবারটা একটু অন্যরকম, মানে এই সোনা দিদি ভাইয়ের কথা বলছি, আগেও 2-3 বার সে এরকম বলেছিল করবে না, তারপরে ফিরে এসেছিল, কিন্তু এইবারটা না একটু অন্যরকম। এইবারটা হচ্ছে তার হাজবেন্ডের যেহেতু শরীর খারাপ, সেহেতু হয়তো সেই জায়গা থেকে ঘুরে যেতে পারে। আবার এরকম হতে পারে যে অন্য নাম নিয়ে, অন্য কিছু নিয়ে অন্যরকম কিছু করতে পারে। আমি সত্যি জানি না, কারোর মনের খবরটা আমি বলতে পারবো না। তবে সোনা দিদি ভাই তোর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তুই কেন ঠুকছিস? বেঁচে ছিলাম তো আমি আর সোনা দিদি ভাই, সোনা দিদি ভাইও গেছে, এখন শুধু আমি বেঁচে রয়েছি। যে প্রথম থেকে শেষ অবধি তোর মানে নেগেটিভ সাইডটাই তুলে ধরেছি। যখন তোর এই সমস্ত কেচ্ছা কাহিনী ছিল না, তখনও তোর নেগেটিভ সাইডটাই তুলে ধরেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুই কি জিনিস। তুই আমাদের বাড়ি আসলেও সবাই বলে গেল, আমি বলিনি, কারণ আমি বলেছিলাম আমার বরকে যে এ কিন্তু কোন একটা ধান্দা নিয়েই এসেছে। একে যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম, হ্যাঁ আমার পলিটিক্যাল লাইনে আমার যোগাযোগ আছে, আমার বরের সোর্সে আমার যোগাযোগ আছে, আমি সেটাই বলেছিলাম। একজন নিরপরাধকে যদি তুমি আইনের আওতায় ফেলো, তো আমিও তো আমার দিক থেকে সেভ হব না। আমি বুঝতে পেরেছিলাম যে ও আমার জন্য দৌড়াদৌড়ি করছে, কারণ আমি এতটাই পজিটিভ কথাগুলো তুলে ধরছিলাম ভিউয়ার্সের সামনে, আর ভিউয়ার্সরা সেগুলো দেখতো, সেই হিসাবে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তখন আমি ওকে দেখে, যে ঘন্টা ছিল আমাদের এখানে, সে কয়েক ঘন্টা দেখে আমি খুব ভালো করে বুঝে গেছিলাম যে ও প্রচন্ড মিষ্টিভাষী। মিষ্টির ছুরি দিয়ে অনেকে কাটে না, তো সেরকম মিষ্টিভাষী একটা মেয়ে, যে হচ্ছে মিষ্টি মুখে তোমার কার্য উদ্ধার করে নেবে, সেটা খুব ভালো করে আমি বুঝতে পেরেছিলাম। আর যখন তোমার কাছ থেকে কার্য উদ্ধার হয়ে যাবে, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পেরেছো? সেটা আমি বুঝতে পেরেছিলাম। আর সেই জন্যই আমি এই সোনা দিদি ভাইকে বারণ করেছিলাম যে যেও না, ও যেটা করছে পুরোপুরি নাটক করছে। আর তুই বলছিস নাকি ঝড় নাটক করেছে? ঝড়ের ক্ষমতা আছে যে তোর উপর দিয়ে টেক্কা দিয়ে নাটক করবে? নাটকের তো গুরুমা তুই,
কিভাবে নাটক করে ইনকাম করতে হয় সোশ্যাল মিডিয়ার থেকে, সেটা তোর থেকে বেশি কে আর জানে। আর সেখানে সাথ দিচ্ছে তোর বর, ভেরুয়া বরটা, যাতে সে ইনকাম না করলেও এই ইনকামেই চলে যায়। আরো কয়েক বছর যদি তুই এভাবে রমরমিয়ে চলে যেতে পারিস, তারপরে ইউটিউব থাকলো না থাকলো, তুই যে সোনা গয়না, তুই যে টাকা পয়সা জমিয়ে রেখেছিস, তাতে তোর রিল্যাক্সে লাইফ চলে যাবে। কিন্তু হ্যাঁ, ওই রাজার ধনও বসে বসে খেলে যেমন ফুরিয়ে যায়, ঠিক তেমনি তোর সম্পত্তিও ওইভাবে বসে বসে খেলে একদিন শেষ হয়ে যাবে। কারণ তোর তোর মেয়ের, তোর হাজবেন্ডের যে লাইফস্টাইল তোরা লিড করছিস, সেই জায়গায় যখন ঘাটতি পড়ে যাবে, তখন তো অবশ্যই রাজার ধন যেমন ফুরিয়ে যায়, সেমন সম্পত্তি সমস্ত কিছু ফুরিয়ে যাবে একটা টাইমে। সেই হতাশার থেকে তুই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকে ঠুকে ভিডিও নামাচ্ছিস। ঝড় বৃষ্টি নাকি তোর সাথে নাটক করেছে 2 মিনিটেরও, আমি জানতাম। হ্যাঁ, ও মানুষকে বোকা বানানো, এই সমস্ত টাইটেল কিসের জন্য? পাবলিক কি বুঝতে পারেনি তুই দুরকম কথা বলছিস? এর মানে যে তুই তোর সোনা দিদিভাইকে ঠুকলি, সেটা বুঝতে পাবলিকের খুব একটা দেরি হয়নি, কারণ অনেকেই তোকে খুব ভালো করে চেনে। এখন সোনা দিদিভাইকে ঠুকে ঠুকে ভিডিও নামাচ্ছিস, কিন্তু সে তো তোকে কোনো ঠুকছে না। ঠুকছে কি? গতকালকে দেখলাম আমি সোনা দিদিভাইকে নিয়ে যে ভিডিওটা করেছি, সে সেই ভিডিওটা দেখেছে এবং আমার কথা বলেছে, আমার চ্যানেলের নামও বলেছে, আর বললো যে হ্যাঁ আমি তোমার কথা শুনিনি, ভুল করেছি। তো আমি সেখানে বলেছিলাম যে সে হয়তো চ্যানেলের জন্যে, সে তার চ্যানেল দাঁড় করানোর লক্ষ্যে দৌড়িয়েছিল। অ্যাকচুয়ালি তার বোঝাও দুঃসাধ্য, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ ম্যানুপুলেট হয়ে গেছিল ম্যান্ডি আসার পরে। ইভেন আমার বাপের বাড়ির সবাইও ম্যানুপুলেট হয়ে গেছিল। বললাম না, মিষ্টির চুরি, তুমি যদি হাজারো গালাগালি করো না, তারপরে তুমি যদি ম্যান্ডির সামনে যাও, ম্যান্ডি তোমাকে এতটাই মিষ্টি মুখে কথা বলবে, এতটাই মিষ্টি মুখে গ্রহণ করবে, তুমি ভাবতেই পারবে না যে তোমার মনের মধ্যে তখন দুই হবে যে কেন এরকম বাজে কথা বলেছিলাম। ঠিক আছে, তারপরে তোমার কাছে যে কার্য উদ্ধারটা সেটা হয়ে গেলে তারপরে প্রুত করে সে তার রূপে ফিরে আসবে। ঠিক তেমনি সোনা দিদিভাইকে সেভাবেই ফাঁসিয়েছিল। আমি সেই ফাঁসানোর পরেও আমি তাকে বলেছিলাম যে তাও যেও না, ও পুরোটাই নাটক করছে। তা বাদে সে বুঝতে পারেনি, সে নিজের মনে গিল্টি ফিল করেছিল যে সে হয়তো ভুল। হ্যাঁ, আমি এটাও তাকে বলেছিলাম, আমি ওকে কাছ থেকে দেখেছি, অতএব আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার বাপের মানে আমার শ্বশুর বাড়ির সবাইকে ম্যানুপুলেট করে নিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি বলছে খুব ভালো মেয়ে। আমি বলছি হ্যাঁ, দাঁড়াও না দাঁড়াও। এর পরে যখন এই ভাইয়ের কীর্তি আসলো, আমার শাশুড়ি বলছে এই মেয়েটা না আমাদের বাড়ি এসেছিল। আমি বললাম হ্যাঁ, এ সেই জিনিস। তারপরে আমার শাশুড়ি মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে, মানে মাঝে মধ্যে কেন, প্রায় দিনই জিজ্ঞাসা করতো যে কিরে ওই ছেলেটার সাথে বিয়ে হয়েছে? তা আমার বর বলে না না, ওর ছেলের সাথে বিয়ে হবে নাকি, ওটা পুরোটাই নাটক করে ইনকাম করছে। তা আমি আমার শাশুড়িকে আবার বলতাম যে জানো ও এই মাসে কত লাখ ইনকাম করেছে। আমার শাশুড়ি মাথায় হাত দিত, হাই ভগবান, এরকম করে চরিত্র বিক্রি করে এত টাকা ইনকাম করতো? আমি বললাম হ্যাঁ, এইভাবেই ইনকাম করে ও, আর এরকমই মেয়ে। বলছে একদম বোঝা যায়নি, বাড়ি যখন এসেছিল একদম বোঝা যায়নি, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমি বলছি উল্টে খেতে পারে না? ও খুব ভালো করে ভাজা মাছটা উল্টে খেতে পারে। যাই হোক, সেই সময় সোনা দিদিভাইকে আমি বলেছিলাম এবং সে বুঝতে পারেনি, গিয়ে একটার পর একটা ফাঁদে পা দিয়েছে। ফাঁদে পা দেওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, ইনকাম তো সেও করেছে, অবশ্যই করেছে, কিন্তু সেই ফাঁদে পা দেওয়াতে এখন তার যে পরিস্থিতি হয়েছে সে এখন খুব ভালো করে বুঝতে পারছে এবং কালকে দেখলাম সেটা স্বীকারও করেছে। ভীষণ ভালো লাগলো। কেউ যখন কারোর কথায় স্বীকার করে না, তার থেকে বড় পাওনা আর অন্য কিছু হয় না। সেটাও বলেছে যে একদিন অবশ্যই দেখা হবে। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। তার বাড়ি ঠাকুরনগর, আমাদের বাড়ি বনগা, মধ্যে হচ্ছে চাঁদপাড়া, তারপরে হচ্ছে বিভূতিভূষণ আর বনগা, মধ্যে 2টো স্টেশন। অবশ্যই দেখা হতে পারে, কোনো না কোনো দিন হয়তো যাতায়াতের পথে দেখা হতেই পারে, এটা কোনো বড় কথা না। দেখা হলে তো অবশ্যই কথা বলবো, কারণ একটা মানুষকে ছাড়া আর সবার সাথে কথা বলবো। এই ম্যান্ডিকে আমি জীবনে ওর ছায়াও মারতে চাই না, এইভাবে নোংরামো। আর যদি জানতাম যে ওর মনের মধ্যে এরকম রয়েছে, তাহলে সত্যি কথা বলতে আমাদের বাড়ির ভিটাতেই ঢুকতে দিতাম না ওকে, সত্যি কথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। গতকালকের ভিডিও নিয়ে কিছু কথা বলি। সেখানে গতকালকে মাটন হয়েছে, শনিবার কি রাত স্যান্ডি কে সাথ আর রবিবার কি দিন মাটন কে সাথ। তো মাটন ছাড়া হয় না, হয় মাটনের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, না হলে চিকেনের লাল লাল ঝোল। তো চিকেন একদমই খেতে চায় না ম্যান্ডি, এখন মাটনের উপরে
পিরিত জন্মেছে। একটা টাইমে চিকেনের লেগ পিস খাওয়ার জন্য একদম এরকমই করতো, এখন আবার মাটনের খাওয়ার জন্য ওরকম করে। এবং জীবন একটাই, সত্যিই জীবন একটাই, এই জীবনে শুধু খেয়ে যেতে হবে। হ্যাঁ, খেয়ে ওপারে গিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমি খেয়ে এসেছি, ঠিক আছে। যখন যন্ত্রণাটা ভোগ হবে না, যখন এই খাওয়ার জন্যে যন্ত্রণা ভোগ হবে, যখন এই ফ্যাসাদে পড়বে এই বয়সে এসে, তখন বুঝতে পারবে যে খাওয়াটা সবকিছু নয়। খাওয়া খেতেই পারি, সিনেমা আর্টিস্টরা কি খেতে পারে না? তাদের কি টাকার অভাব? শাহরুখ খানের কি টাকার অভাব? তারা কি খেতে পারে না? খেতে পারে, কিন্তু কেন খায় না? কারণ সুস্থভাবে, সুস্থ শরীরে যতদিন বেঁচে থাকা যায়। আমরা কেউ মৃত্যুকে ডেকে আনতে পারি না, যে কদিন আয়ু থাকবে সেই কদিন আমাকে ভুগেই যেতে হবে। তাহলে তোর বাবা ওই যখন ভর্তি ছিল কল্যাণীতে, ওখানেই মরে যেতে পারতো, কিন্তু না, যন্ত্রণা ভোগ করে মারা গিয়েছে। ওর বাবা নাকি মারা যাওয়ার আগে বলেছিল লিমকা খাওয়ার কথা, যে লিমকা খেতে পারলাম না, যদি জানতাম মরে যাব তাহলে লিমকা খেয়ে নিতাম। আগের দিন রাত্রিবেলা নাকি এই কথাটা বলেছিল। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটাই তোমাদের কি মনে পড়ছে যে ওর বাবা কথা বলার মতো ক্ষমতাই ছিল? উনি তো পুরো মানে কি বলবো, অন্য জগতে চলে গেছিলেন। ওর বাবা যে কথা বলার মতো ক্ষমতাই ছিল কি না, সেটা তো তোমরা সকলে ভিডিওতে দেখেছো। তাহলে ওই সময় কি ওর বাবা বলার মতো ক্ষমতাই ছিল যে যদি জানতাম মরেই যাব? ওর বাবা কি জেনেই গেছিল যে আগামীকাল উনি মারা যাবেন, যে লিমকা খেয়ে নিত? আর যদি সত্যি কথা এই কথা বলেই থাকতো, তাহলে ম্যান্ডির উচিত ছিল যে লিমকা এনে এক ঢাকনি হলেও তার বাবার মুখে দেওয়া। এই কথাটা আবার বলছে গর্বের সাথে, এই কথাটা আবার আমাদের সামনে বলছে। যাই হোক, ওর দ্বারা অনেক কিছুই সম্ভব। তো ম্যান্ডি খেয়েই মরতে চায়, সেজন্য মাটন খেয়েছে। আর হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি নিমন্ত্রণ, তো পিসি শাশুড়ির বাড়ি যাবে। সেজে গুজে দুজনে ম্যাচিং ম্যাচিং আগে থেকে ভেবে রাখে যে দুজনে কি পরবো। হ্যাঁ, সেই জন্যই বাজার করতে চলে গেল, গিয়ে একই ম্যাচিং ম্যাচিং জিনিস নিয়ে এসেছে এবং ম্যাচিং ম্যাচিং জিনিস একই রকম নিয়ে এসেছে। এবং দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা যেতে পারিনি, কারণ হচ্ছে দুপুরবেলা গেলে অনেক আত্মীয় স্বজন আছে, অনেকেই আছে, তাদের সামনে হয়তো ম্যান্ডি দাঁড়াতে পারবে না, সেই জন্য দুপুরবেলা যায়নি। রাত্রিবেলা সবাই চলে যাওয়ার পরে তারপরে গিয়ে উপস্থিত হয়েছে। এবং স্যান্ডির ভিডিওতে দেখলাম স্যান্ডি বলতেই পারছে না যে আদৌ কোন জায়গায় বাড়ি, সেই জায়গাটা ঠিকভাবে পার্টিকুলার সেই জায়গাটাকে বলতে পারছে না। এবং এটাও বলতে পারছে না সেজো পিসি না ছোট পিসি, এটাতেও কনফিউশন দেখলাম স্যান্ডি ভিডিওতে। যাই হোক, ওদের কাছে ওটা সম্ভব, কারণ 13 বছর পর পিসির বাড়ি। ভাবো, পিসির বাড়ি 13 বছর পর যাচ্ছে। স্যান্ডি মাঝে একবার গিয়েছিল, আর ম্যান্ডি 13 বছর পর পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছে, তাও এত কাছে, যেখানে বাইকে করে যাওয়া যায়। তো তারপরে পিসি শাশুড়ি বাড়ি যাওয়ার পরে পিসি শাশুড়ি এত যে সাদরে গ্রহণ করেছে সেটাও নাই। পিসে মশাই অনেকটা গম্ভীর ভাবে ছিলেন, এবং দেখলাম গলায় পইতে, তার মানে ব্রাহ্মণ বাড়িতেই বিয়ে হয়েছে পিসির। আর পিসির ছেলে যে যাকে ক্যামেরাতে আনতে গেছিল, ক্যামেরাতে আসলো না। তারপরে আবার মেকআপ খাওয়ানোর জন্য বলছে যে সে ধুতি পরেছিল, তো সেই জন্যে সে আবার ওই ধুতিটা ছেড়ে জামা প্যান্ট পরলো যাতে ক্যামেরাতে আসা যায়। মানে দেওরের কথা ভাগ, মানে দেওরের কি মাথা খারাপ হয়েছে যে ওই বৌদির ক্যামেরাতে আসবে, আশেপাশেই থেকে দূরে যাচ্ছে। আর ননদ সে তো মানে কি বলবো, ক্যামেরাই আসতে চাইছে না, দরজার কোনায় লুকিয়েছিল। ম্যান্ডি দেখছে যে এটা তো খুব খারাপ হচ্ছে, যে পিসি শাশুড়ির বাড়ি গেছি, দেওর তো এরকম অপমান করলো, ননদও যদি ক্যামেরাতে না আসে সবাই তো বাজে কথা বলবে যে তোর মতো চরিত্রের বৌদি বলে তোর ক্যামেরাতে আসলো না। সেই জন্য ম্যান্ডি একবারে বেরিয়ে গিয়েও আবার ঘরে ঢুকে ননদকে সে পাকড়াও করেছে। যাই হোক, অগত্যা ননদ এসেছে, এসে আবার মুখ লুকিয়ে নিয়েছে, কারণ ওরা তো জানে যে কি ঘটনা ঘটিয়েছে 1 বছর আগে। মানে ঘরে যে ঢুকতে দিয়েছে, আর ম্যান্ডি যে সগর্বে গেছে, ম্যান্ডির ওই বুকের বল হচ্ছে ওই ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে কেউ যদি কোনো কিছু করে বা বলে, ওই ক্যামেরার মাধ্যমেই তাকে জব্দ করে দেবে। সেই জন্য ও সবসময় ক্যামেরা নিয়েই ঢোকে, কারণ কিছু করার নেই, সবকিছু রেকর্ড হয়ে যাবে, পাবলিক দেখে ফেলবে, কিন্তু কেউ কিছু সঠিক কথা বলার সুযোগ পায় না। বুঝতে পেরেছো? মনে ইচ্ছা থাকলেও পারে না। যেমন ওর শাশুড়িও পারে না, হ্যাঁ, শাশুড়িও সবকিছু সাপোর্ট করে, কিছু পারে না। দেখলে না, একদিন বলেছিল যে ঠাম্মা বলে যে আমিও মরে যেতে চাই, আমিও বাঁচতে চাই না, আর এই জ্বালা সহ্য হয় না। কেন বলেছিল? বাচ্চা মেয়েটা বলেছিল না একদিন। তো যাই হোক, ওখানে কিছু খাইনি, কারণ স্যান্ডি খাবে না তাই। ভাবো, ওরা নাকি এত মানবিজ করে, 4 পিস মাংস, তারপরে আলু খেয়েছে, আবার সুগার একটু কমলে সঙ্গে সঙ্গে লাড্ডু খায়। তাহলে ওই বাড়িতে
একটা কিচ্ছু খাইনি, শুধু চা আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া। কিন্তু ওখানকার যে খাবার দাবার সেগুলো খাইনি, কারণ মাটন আছে বস, মাটন। বাড়িতে মাটনটা ডাকছে, আয় কাছে আয়, আয় কাছে আয়। ওখানে কেউ খিচুড়ি বা ওই সমস্ত মাছ ভাত খায়? বাড়িতে মাটন আছে বস। তো সেই জন্য বাড়ি এসে মাটন দিয়েই ভাত খেয়েছে, আর স্যান্ডি শুধু ডালিয়া খেয়েছে। এবার আসি আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও সম্পর্কে। সেখানে ম্যান্ডি তো নর্মাল ভিডিও শুট করলো এবং রান্নাটা করতে পারেনি, কারণ অনেক সকালে উঠতে হয়েছে। মেয়ে স্কুলে যাচ্ছে, দেখা যাক মেয়ে কতদিন এই মর্নিং স্কুল করে, আর কতদিন মেয়েকে ঠিক টাইমে 8টার মধ্যে ঘুম থেকে উঠে ম্যামের কাছে পড়তে দেয়। কতদিন, সবে তো একদিন হলো। এবার বাদ বাকি দিনগুলো আমরা দেখবো, কারণ যে সারা রাত জেগে থাকবে, প্রায় তো সারা রাত জেগে থাকে, ওই যে নেশা করে না, সেই স্যান্ডি আর ম্যান্ডি নেশা করে। কি নেশা? তোমরা কিন্তু খারাপ ভেবো না, समझ रहे हो आप, समझ रहे हो? আমরা গল্প শুনি, ইউটিউবে গল্প শুনি, দুটো চ্যানেল আছে, সেখানে আমরা গল্প শুনি। তো ওই নেশা করতে গিয়ে তখন আর ওই সকালবেলা ওঠা হবে না, ম্যাডাম পড়ানো কি হবে সেটাও দেখতে হবে। দুবেলা থেকে এখন একবেলা হয়ে যাবে, দেখে নিও যে একবেলা পড়াবে ম্যাডাম। তারপরে ওই 9:30 পৌনে 10টা নাগাদ ঘুম থেকে উঠলেই যথেষ্ট। ওই আগের দিন ভাত থাকবে, সেই ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে দেবো, ব্যাস ওই ডিম সেদ্ধ দিয়ে দেবো আর চা করবো একদিকে, ব্যাস 11টার মধ্যে মেয়ে রেডি হয়ে যাবে। ম্যাডাম একবেলা হলো বলে, কারণ বলবে মেয়ে পাচ্ছে না গো, মেয়ে পাচ্ছে না, এরকম করেই ছাড়বে। হচ্ছে স্কুলে পাঠিয়েছে, পাঠিয়ে শাশুড়ি রান্না করে দিয়েছে, সেইটা খেয়েছে। এবং বিকালবেলা বাজারে গিয়ে কি আলুর পরোটা কিনে এনেছে। তার আগে নাকি ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, কালকের ভিডিওই দিয়েছে। তো ওই 8:30 নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো ও বললো ওরকম নাগাদ। তো সেই সময় বাড়ির বউ ঘুম থেকে উঠছে, ওকে ঘুম থেকে ডেকে তুলেছে যে ঝড় বৃষ্টি হচ্ছে তার। তো সেটাকে এনজয় করেছে। তারপরে দেখলো যে এই তো, এটাকেই তো টাইটেল থাম্বনেল দেওয়া যায়, না হলে বলতো যে নর্মাল ঝড় বৃষ্টি হয়েছে এটাই দিত। কিন্তু যেই দেখেছে 2-3 মিনিট বা 5 মিনিট হয়েছে, তো এটাকেই তুলে ধরি, সেটাকেই তুলে ধরেছে। আর সাথে সাথে সেটাও সোনা দিদি ভাইয়ের ভিডিওর সাথে মিল হয়ে যাবে এবং অনেকেই বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে 2 মিনিটের নাটক দেখে সবাই ঢুকবে আমার ভিডিও দেখার জন্য। তো সেটাই করেছে। আর আলুর পরোটা কিনে এনেছে, বললো সেরকম ভালো লাগেনি গো, আলুর পরোটা কিনে আনলাম তখন কিচকিচ করেছে। এর আগে বানিয়েছিলাম আমি, মনে পড়ছে না ম্যান্ডি তোর এই আলুর পরোটার কথা? মনে পড়ছে না সেই বিখ্যাত দিনে তুই আলুর পরোটাটা বানিয়েছিলিস? আমি মনে করে দিচ্ছি, আর আমি যদি ভুল হই তোমরা আমাকে মানে সঠিকটা বলে দিও। তোর বাবাকে ওই যে মৃত্যুর আগের দিন তোর বাবা ওখানে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওখান থেকে চলে এসে তুই বসে বসে শাশুড়ি মার ঘরে আলুর পরোটা বানাচ্ছিলিস, মনে আছে? চিকেন দিয়েই বোধহয় খেয়েছিলিস, মনে পড়ছে? তাই আলুর পরোটা তুই বানিয়েছিলিস ওই আলু সেদ্ধ করে, এমনি নর্মাল মেখে আলুটাকে, ওই যে পুরটাকে তৈরি করে এরকম না, এমনি নর্মাল পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই মেখে আলুর পরোটাটা বানিয়েছিলিস। হ্যাঁ, তো সেই বিখ্যাত দিনে তুই আলুর পরোটা বানিয়েছিলিস, ভুলে গেলে চলবে? আমি যদি ভুল হই তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাক ম্যান্ডি কতদিন তার সোনা দিদি ভাইকে ঠুকে ঠুকে ভিডিও করতে পারে আর ভিউজ আনতে পারে। তবে কেউ আর তোর পাশে নেই, কেউ আর তোকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিনা আমি বলতে পারবো না। তবে কি বলবো, আমার তো কন্টেন্ট তুই, তাই আমাকে তো একটা করে ভিডিও বানাতেই হবে। আমার দেখে যদি কয়েকজন তোরে ভিউজ দিতে যায় তো খুব ভালো, কিছু ভিউজ পেলি। আর যাই হোক, ধামাকাদার কোনো নাটক নিয়ে আয় ম্যান্ডি, তোরও ব্যাংক ভরবে আর আমাদেরও কিছু হবে আর কি। তো দেখ, ধামাকাদার কোনো নাটক নিয়ে আসলে সবাই দেখবি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একের পর এক ভিডিও নামিয়ে যাবে, ঠিক আছে? এখন তুই দমে গেছিস, বুঝলি? তোকে নিয়ে ভিডিও করে সবাই আর ভিউজ পায় না, সেই জন্য তোকে নিয়ে কেউ ভিডিও করতে পারে না। আর তোর সাথে আমার একটা আলাদাই সম্পর্ক, আমি তোকে নিয়ে ভিডিও করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও মানে এই চ্যানেলের কমিউনিটিতে বেশ কয়েকটা আমার মাই লাইফ স্টোরি ব্লগের অভিনয়ের ভিডিও শেয়ার করেছি, যেগুলো দেখো তোমরা। এইটুকু, টাটা।